এক সপ্তাহ পর আরশাদ আর শাইলার অফিসিয়ালি ডিভোর্স হয়ে যায়। এই এক সপ্তাহ পাগলের মতো কেটেছে আরশাদের। না ঠিক মতো খেয়েছে, না নিজের রুমে প্রবেশ করেছে, আর না অন্য কিছু করেছে। সারাদিন পাগলের মতো এদিকে সেদিকে ঘুরে বেড়িয়েছে শুধু। বাড়ি ফিরলেও নিজের রুমে প্রবেশ করেনি, গেস্ট রুমে থেকেছে। যা কিছুরই প্রয়োজন হয়েছে ছোট ভাই বোন নয়তো মাকে দিয়ে আনিয়ে নিয়েছে। ওই রুমে প্রবেশ করলে আরো পাগলের মতো হয়ে গেছে। শাইলার সাথে কাটানো স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করেছে তখন। অফিসিয়ালি ডিভোর্স হওয়ার পর আরশাদ ওই বাড়িতে আর ফিরে যায়নি। নিজের টাকায় করা বাড়িটাই চলে আসে একাই। কারোর সাথে থাকতে ওর ভালো লাগছিল না। ওই বাড়িতে গেলেও দম বন্ধ হয়ে আসছে। পরিবারের সবাইকে এই বাড়িতে আসতে নিষেধও করে দিয়েছে। ওকে ডিস্টার্ব করতে কেউ যেন এই বাড়িতে না আসে। ওর যখন ইচ্ছে হবে তখন নিজেই চলে যাবে ওই বাড়িতে। অবশ্য অফিসে গেলে রোজ দেখা হয় বাপ ভাইয়ের সাথে। ডিভোর্সের 15 দিন পর বেশ রাত করে অফিস থেকে ফিরছিল আরশাদ। ওর মনে শান্তি লাগছিল না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা পুরোপুরি পরিষ্কার, রাস্তা পুরোপুরি ফাঁকা। আশেপাশে একটা কুকুরও নেই। ওর ইচ্ছে করছে মরে যেতে। এভাবে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। গাড়ি ফেলে রেখে এলোমেলোভাবে গন্তব্যহীন হাঁটতে শুরু করে। পাগলের মতো অবস্থা। কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছু দূর হেঁটেই আরশাদের পা দুটো থেমে যায়। কানে ভেসে আসে নবজাতক শিশুর কান্না। আশেপাশে নজর বোলায়। এত রাতে এই ফাঁকা রাস্তায় বাচ্চা কাঁদছে কোথা থেকে? কান্না অনুসরণ করে আগায়। এগিয়ে দাঁড়ায় ডাস্টবিনের পাশে। পকেট থেকে ফোনটা বের করে টর্চ অন করে। রক্তমাখা কাপড়ে আচ্ছাদিত করা একটা বাচ্চা গলা ছেড়ে কেঁদে চলেছে। আরশাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময়। তারপর ঝুঁকে পড়ে বাচ্চাটার দিকে। হাত বাড়িয়ে গায়ের ওপর থেকে কাপড়টা সরিয়ে দেয়। কয়েক ঘন্টা আগেই বোধহয় জন্ম হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে নজর বোলায়। নিজের গায়ের শার্টটা খুলে ফেলে। বাচ্চাটাকে তুলে শার্ট দিয়ে পেঁচিয়ে নেয়। রক্ত মাখা নোংরা কাপড়টা আর ধরে না। উল্টো ঘুরে আবারও হাঁটা শুরু করে গাড়ির দিকে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় রাস্তাঘাট একদমই ফাঁকা। মানুষজনের একটা টু শব্দও অবধি নেই। আশ্চর্যের ব্যাপার হলো আরশাদের বাচ্চাটা কোলে নেওয়ার সাথে সাথেই কান্না বন্ধ হয়ে গেছে। এক হাতে ড্রাইভিং করে বাড়িতে পৌঁছায় আরশাদ। ওর বাড়িতে এক মধ্যবয়স্ক দম্পতি থাকে বাড়ির কাজকর্ম আর রান্না বান্না করার জন্য। মহিলা আরশাদের কোলে ছোট বাচ্চা, তাও এমন অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরশাদ নিজেই বাচ্চাটাকে মহিলার কোলে তুলে দিয়ে বলে পরিষ্কার করে খাওয়াতে। বাচ্চাটাকে পরিষ্কার করার পর নরম কাপড়ে আচ্ছাদিত করে গরুর দুধ গরম করে খাওয়ায়। খাওয়ার পর ঘুমিয়ে যায়। ছোট দেহখানায় বেশ কয়েকটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। বেশ অযত্নে অবহেলায় রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল কোনো এক হৃদয়হীন মানুষ। আরশাদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাবার খায়। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে সোফায় বসে থাকে। বাচ্চাটার নাম দেয় আব্রাহাম চৌধুরী। আরশাদ চৌধুরীর ছেলে আব্রাহাম চৌধুরী। একটা সন্তানের বড় লোভ ছিল আরশাদের। অনাকাঙ্ক্ষিতভাবে ওর একটা সন্তান হয়ে গেছে। একবার যখন পেয়েছে এই বাচ্চাটাকে আর কাছছাড়া করবে না কোনোদিনও। 2 দিন পার হওয়ার পর আরশাদ বুঝতে পারে ওর ছেলের একজন মা লাগবে। আরও আর ওর বউ লাগবে। এভাবে আর কতদিন একজন প্রতারকের কারণে কেন নিজে সাফার করবে? তারপর খোঁজ চালায় একজন মায়ের। আরশাদ যেমন মেয়ে খুঁজছিল ঠিক তেমন মেয়ের খোঁজ পেয়ে যায় 2 দিনের মধ্যে। সময় নেয় না আরশাদ। পরের দিনই অনিকের বাবা মায়ের সকল ডিমান্ড পূরণ করে নোরাকে নিজেদের কাছে নিয়ে আসে একেবারের জন্য। নোরা চাইলেও কোনো দিন ওকে আর ওর ছেলেকে ছেড়ে যেতে পারবে না। নোরার পুরো দুনিয়া ঘিরে থাকবে আরশাদ আর আব্রাহাম। নোরাকে কোনো রকম স্বাধীনতা দেওয়া হবে না, আর দেবে না আরশাদ। ও যা চাইবে, যা বলবে তাই করতে বাধ্য নোরা। নোরাকে এই রুমের বাহিরেও যেতে দেবে না কোনো দিন। নোরা আরশাদের প্রিয়জন নয়, শুধুমাত্র প্রয়োজন।
আর সব প্রয়োজনই হয়ে থাকবে। প্রিয়জন বানিয়ে আর কষ্ট পাবে না আরশাদ। এখন আর ওর মনে কোনো নারীকে ভালোবাসতে চায় না। আরশাদ নিজেও আর কাউকেই ভালোবাসতে চায় না। বিয়ে করলেই কি ভালোবাসতে হবে নাকি? সকালে নোরার ঘুম আগে ভেঙেছে। আব্রাহামকে অয়েল মাসাজ করে দিয়ে খাইয়ে এখন রুম জুড়ে হাঁটছে। বাচ্চাটা এতক্ষণ কান্না করলেও এখন চুপ করে আছে। এতটুকুন ছেলেও বসে থাকা আর হাঁটতে থাকার পার্থক্য বুঝতে পারে। নোরার ঘুম পাচ্ছে এখন। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। আব্রাহাম জেগে থাকে। ছোট্ট একটা বাচ্চা, খাবে আর ঘুমাবে তা না, ঘন্টার পর ঘন্টা জেগে থাকে এখনই। আরশাদ শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে রইল। চোখ তুলে নোরার দিকে তাকায়। রুমের জানালা দরজা এখনো বন্ধ। ড্রিম লাইটের ঘোলাটে আলোয় আলোকিত হয়ে আছে রুম। আরশাদ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার পর্দা সরিয়ে দিয়ে বাথরুমে প্রবেশ করে। আজকে অফিস নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়াও নেই। তোকে কয়েকটা কাজটা আছে তো। বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে মুছতে গম্ভীর স্বরে বলে, আব্রাহামকে অয়েল মাসাজ দিয়েছো? হ্যাঁ। তুমি ফ্রেশ হয়েছো? আব্রাহাম তো ঘুমাচ্ছে না, ঘুমালেই ফ্রেশ হতে যাব। ওকে, ওকে আমার কাছে দাও। টাওয়াল বিছানায় ছুঁড়ে দিয়ে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে তাকিয়ে আছে। ডান হাতটা মুখের ওপর দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, আরশাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। নোরাকে দেখলেই ভয়ে সিঁটিয়ে যায়। আরশাদের গম্ভীর চেহারা চোখ মুখ দেখলেই মনে ভয় ঢুকে যায়। গম্ভীর গলার স্বর শুনলে গলা শুকিয়ে যায়। এখন দুপুর সময়। দুপুরের খাবার খেয়ে আব্রাহামকে ঘুম পাড়িয়ে নোরা নিজেও ঘুমিয়ে পড়েছে। আব্রাহামের সাথে রোজ রাত জাগতে হয় ওর। আবার সন্ধ্যার পরও দ্রুত ঘুমাতে পারে না আরশাদের জন্য। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আরশাদ। চোখ দুটো লাল হয়ে আছে। বিছানার দিকে একবার তাকিয়ে গায়ের শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে মারে নোরার পাশে। আরশাদ শুতেই নোরার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে তড়িঘড়ি করে পেছনে তাকায়। আরশাদকে দেখে একটু শান্ত হয়। ভয় পেয়ে গিয়েছিল আর ভেবেছিল কে না কে এসেছে। আরশাদ তো বিকালে ফিরবে জানিয়েছিল। এই মেয়ে। নোরা আরশাদের দিকে ফিরে বলে, বলুন। আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা কমানোর ব্যবস্থা করো দ্রুত। ঔষধ নেই? না। মাথা ব্যথার বাম? কিচ্ছু নেই। কিভাবে ব্যথা কমাবে কমাও। সহ্য হচ্ছে না কিন্তু এখন। নোরা শোয়া থেকে উঠে বসে। এলোমেলো চুলগুলো হাত খোপা করে বিছানায় ছেড়ে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের ওপরে রাখা নিজের তেলের বোতলটা নিয়ে আসে। আরশাদি এনে দিয়েছিল সবকিছু। বাথরুম থেকে পানি এনে আগে পানি দিয়ে দেয় চুলে, তারপর তেল দিয়ে মাসাজ করতে শুরু করে। আরাম লাগে আরশাদের। সকাল থেকেই প্রচণ্ড ব্যথা করছিল। শেষে সহ্য করতে না পেরে অফিস থেকে ফিরে এসেছে। অসুস্থ হলে হসপিটালে যেতে হয়, সেটাই যেন ভুলে গেছে সে। ফট করে চোখ মেলে তাকায় আরশাদ। এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে চমকে ওঠে নোরা। আরশাদ ছেলের দিকে একটু সরে এসে বলে, এখানে উঠে বসো। নোরা বিছানায় উঠে বসে। আরশাদ নোরার বুকে মাথা রেখে চোখটা বন্ধ করে নেয়। এখন মাসাজ করতে থাকো। নোরা কাঁপা কাঁপা হাতে চুলে মাসাজ করতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে গেছে বুকের ভেতরে। জোরে জোরে শব্দ চলছে। আরশাদ নিশ্চয়ই স্পষ্ট শুনতে পাচ্ছে। আরশাদ নোরার কোমর জড়িয়ে ধরে রেখে বলে, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেকে দেখে রাখবে? ওকে একা ছাড়বে না তুমি? হাতের শক্তি নেই নাকি? চুল জোরে জোরে টানো। কিছুক্ষণ পর নোরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এমন কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, চুপচাপ মাসাজ করতে থাকো। এসির টেম্পারেচার কমিয়ে দাও আরো। নোরা আর কোনো প্রশ্ন করে না। এসির রিমোটটা হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয়। আরশাদ নিস্তেজ হয়ে যায় নোরার বুকে। অনেক আরাম লাগছে এখন। ঘুম পাচ্ছে। নোরা ঘাড় ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। বাচ্চাটা গভীর ঘুমে বিভোর হয়ে রয়েছে এখন। রাতে জেগে থাকবে।
আর বাচ্চাটার প্রতি ভীষণ মায়া জন্মে গেছে নোরার। ওর এখন মনে হয় বাচ্চাটা ওর নিজেরই, ও নিজেই জন্ম দিয়েছে আব্রাহামকে। ওর মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে এখন আব্রাহামের চেয়ে বয়সে বড় হতো। যাই হোক, শূন্য স্থান অপূর্ণ থাকে না। নোরা স্বামী সন্তানকে হারিয়ে দুজনকেই পেয়েছে, আবার আরশাদ স্ত্রীকে হারিয়েছে, তার বিনিময়ে স্ত্রী সন্তান দুজনকেই পেয়েছে। আব্রাহাম বাবা মাকে হারিয়েছিল, এখন দুজনকেই পেয়েছে। আর ভাগ্যক্রমে, ভাগ্যের পরিবর্তনে অপরিচিত তিনজন এখন এক পরিবার। এদের ভাগ্য এখন একে অপরের সঙ্গে যুক্ত। একজন স্বামী, একজন স্ত্রী, একজন সন্তান, একজন বাবা আর আরেকজন মা। এরা একে অপরের পরিপূরক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে, আরশাদ এখনো নোরার বুকে মুখ গুজে শুয়ে আছে উপর হয়ে। নোরা যত্ন নিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এরশাদের আরশাদের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। আরশাদ ঘুমিয়ে গেছে, নোরা বুঝতে পারছে। আরশাদের শরীর গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। মাথার তালু অনেক গরম হয়েছিল, রীতিমতো ভাপ উঠছিল মাথা দিয়ে। হাত থামিয়ে দেয় নোরা। ব্যথা হয়ে গেছে একটানা হাত বোলাতে বোলাতে। আব্রাহাম নড়ে টড়ে কেঁদে ওঠে। পি করে দিয়েছে বোধহয়। নোরা আরশাদের শরীরে আস্তে আস্তে ধাক্কা দিয়ে মৃদু স্বরে বলে, শুনছেন? ছাড়ুন আমাকে, আব্রাহাম কাঁদছে। নোরার ডাকে ঘুম ভাঙে না, না ভাঙলেও ছেলের কান্নায় ঘুম ভেঙে যায় আরশাদের। চোখ বন্ধ রেখেই ঘুম জড়ানো গলায় ধমক দিয়ে বলে, নোরা, কোথায় তুমি? আব্রাহাম কাঁদছে, শুনছো না? আমি তো এখানেই, উঠুন আমার উপর থেকে। অতি নিকটে নোরার সুর শুনতে পেয়ে মুখ তুলে তাকায়। নোরা মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে। আরশাদ হাতে ভর করে একটু উঁচু হয়। নোরা দ্রুত ওর নিচ থেকে বেরিয়ে যায়। আরশাদ আবারও উপুড় হয়ে শুয়ে পড়ে। নোরা আব্রাহামকে কোলে তুলে নেয়, শুকনো কাপড়ে পেঁচিয়ে। বসে থেকেই খেতে দেয়। খেতে পেয়ে আব্রাহামের কান্না বন্ধ হয়ে যায়। এক হাতে ছেলেকে ধরে রেখে অন্য হাত দিয়ে ভেজা কাঁথা সরিয়ে শুকনো কাঁথা বিছিয়ে নেয়। আব্রাহামকে শুইয়ে দিয়ে নোরা নিজেও শুয়ে পড়ে মাঝখানে। বসে থাকতে পারছে না আর। ছেলেকে আগলে রেখে নিজের অতীতে ডুবে যায় আবারও। ওই দিনগুলো নোরা ভাবতে না চাইলেও ভুলতে পারে না। আব্রাহাম ঘুমিয়ে গেছে আবার। এই ছেলে দিনে পড়ে পড়ে ঘুমায় আর রাতে জেগে থাকে। নোরা দিনের বেলায় ঘুমোতে পারে না খুব একটা। দিনের বেলায় ঘুম আসতেই চায় না। যাও, একটু ঘুমিয়েছিল, আরশাদের জন্য উঠে পড়েছিল তখন। এখন আর ঘুম আসছে না। আরশাদের রাগে তেজি হিংস্র গলার স্বর শুনে ভয়ে ভয়ে কেঁপে ওঠে নোরা। তুই আবার এসেছিস আমার সামনে? আজকে তোকে আমি খুন করে ফেলবো। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। কথাগুলো বলেই খপ করে নোরার চুলের মুঠি ধরে ধরে ব্যথা পেয়ে নোরার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। উল্টো ফিরে শুয়ে থাকায় আরশাদের চেহারা দেখতে পাচ্ছে না। নিজের হাত দিয়ে আরশাদের হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি করছেন? ব্যথা পাচ্ছি আমি, চুল ছাড়ুন। আরশাদ চুল ছাড়ছে না, হাতের মুঠো আরো টাইট হয়ে গেছে। বিশ্রী ভাষায় গালি দিচ্ছে সমানে। নোরা আরো কয়েকবার ডাকে আরশাদ, ওর ডাকে সাড়া শব্দ করে না। নিজের মতো করে গালাগালি করছে আর চুলের মুঠি ধরে টানাটানি করছে। কি করছেন? আমি ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন না। আরশাদের ঘুম ভেঙে যায়। এখনো উপুড় হয়েই শুয়ে রয়েছে। ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পাশে। নিজের হাতের মুঠোয় নোরার চুল দেখে দ্রুত ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে তড়িৎ গতিতে। নোরা মাথার পেছন সাইডে হাত দিয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ব্যথায় মনে হচ্ছে মাথার পেছন সাইডের চামড়া সহ চুল তুলে ফেলেছে টেনে। আরশাদ দুই হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরে। স্বপ্নের মধ্যে শাইলার চুলের মুঠি ধরেছিল আর এতক্ষণ ওকেই গালি দিচ্ছিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে। কিন্তু বাস্তবে যে নোরার চুলের মুঠি চেপে ধরেছে তা তো ওর কল্পনায়ও ছিল না। এক শয়তান কে মারতে গিয়ে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। নোরার দিকে এগিয়ে নোরাকে টেনে নিজের দিকে ফেরায়। নোরার ফর্সা চেহারা লাল হয়ে গিয়েছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে।
আরশাদের নিজের ওপরেই নিজেরই রাগ হচ্ছে এখন। নোরার চোখের পানি মুছিয়ে দিতে দিতে অপরাধীর ন্যায় গম্ভীর স্বরে বলে, আমি ইচ্ছে করে তোমাকে ব্যথা দেইনি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এমনটা করে ফেলেছি। প্রথমে ডাকনি কেন আমাকে? নোরা কাঁদতে কাঁদতে বলে, ডেকেছিলাম, আপনি শোনেননি। অনেক ব্যথা করছে? হুম। আরশাদ নিজের হাতের দিকে তাকায়। ওর যেই হাত আরেকটু হলেই মেয়েটার শরীর থেকে মাথা আলাদা করে দিত, বোধহয় চুল ধরে টানাটানি করতে করতে। নোরার পাশে শুয়ে পড়ে আবারও। হঠাৎ ঘুম থেকে জেগে লাফিয়ে উঠে বসার কারণে মাথার মধ্যে আবারও যেন কেমন করছে। বাম হাত দিয়ে নোরার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি তোমার চুলগুলো ধরেছি। এখন মনের মধ্যে আরেকটা ভয় ঢুকে গেল। আজকের দিনে দুপুরে ঘুমের ঘোরে যেভাবে চুল ধরেছিল, কবে যেন ঘুমের মধ্যে গলা চেপে ধরে মেরে ফেলে। ঘুমের ঘোরে আব্রাহামকে যদি কিছু করে। নানান ভয় মাথায় কিলবিল করতে শুরু করে। নানান বিষয় চিন্তা করতে করতে কান্না বন্ধ হয়ে গেছে আপনা আপনি। এখনো ব্যথা করছে? নোরা চোখের পানি মুছে বলে, না, ঠিক আছি। আরশাদ নোরাকে টেনে এনে বুকে চেপে ধরে বলে, এরপর থেকে এমন কিছু হলে দ্রুত আমাকে জাগিয়ে দেবে। আচ্ছা। ছোট মেয়েটা আরশাদের বুকের সাথে মিশে গেছে একদম। আরশাদ যখন নোরাকে জড়িয়ে ধরে, তখন পেছন থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না আরশাদের সামনে কোনো মানুষ আছে। আব্রাহাম আবারও কেঁদে ওঠে। আরশাদ নোরাকে ছেড়ে দিয়ে বলে, ওকে মাঝখানে আনো। নোরা উঠে বসে আব্রাহামকে আরশাদের কাছে শুইয়ে দিয়ে নিজেও সই। খেতে দিতেই কান্না বন্ধ হয়ে যায় আব্রাহামের। আরশাদ ছেলেটার ছোট্ট হাতটা মুঠো করে ধরে চুমু খায়। বালিশ ছেড়ে নিচের দিকে নেমে ছেলের মাথায় চুমু খায়। মুখ তোলে নোরার মুখের দিকে তাকাতেই নোরা চোখ সরিয়ে নেয়। অল্প খেয়েই ছেড়ে দেয় আব্রাহাম। এখন বেশি খিদে লাগেনি। আরশাদ ছেলেকে নিজের দিকে ফেরায়, বুকে আগলে ধরে কথা বলতে শুরু করে ছোট্ট ছেলেটার সাথে। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নোরা শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে দাঁড়ায়, হাত মুখ ধোয়, বাথরুমে প্রবেশ করে। মাথার পেছনে এখনো ব্যথা করছে। কি শক্ত করেই না চেপে ধরেছিল চুলের মুঠি। কাকে স্বপ্নে দেখে ওর চুলগুলো এভাবে ধরলো, কাকে ওই ভাষায় গালি দিল। ভাবনাগুলো মাথায় ঘুরপাক খেলেও আরশাদকে প্রশ্ন করার দুঃসাহস দেখায়নি নোরা। হন্তদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করে এরশাদ। নোরা মাত্রই বাথরুম থেকে বেরিয়েছে, এরশাদকে দেখতেই পা দুটো থেমে গেছে। কে এই যুবক? এই রুমে এভাবে কেন প্রবেশ করলো? ঘাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকিয়ে দেখে আরশাদ যুবকটার দিকে তাকিয়েই আছে। নোরা হেঁটে এসে আরশাদের পাশে দাঁড়ায়, মাথা নিচু করে। আরশাদ ছেলেকে ছেড়ে শোয়া থেকে উঠে বসে, ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুই এখানে? এরশাদ বোধহয় ভাইয়ের কথা শুনতে পায়নি, অবাক হয়ে তাকিয়ে দেখছে বিছানায় শুয়ে থাকা বাচ্চাটাকে আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। কারা এরা? এই বাড়িতে আর এই রুমে কি করছে? আরশাদের আরশাদের উদম গা। অফিসের ফর্মাল প্যান্ট পরেছে, রয়েছে এখনো। অফিসে আরশাদকে না দেখে খোঁজ করলে জানতে পারে আরশাদ মাথা ব্যথার কারণে অফিস থেকে বেরিয়ে এসেছে। অনেকবার কল করলেও রিসিভ হয় না। পরে আরশাদের বাড়ির দারোয়ানকে কল করলে জানতে পারে আরশাদ বাড়িতে ফিরে এসেছে। অফিসে একটু কাজ ছিল, সেই কাজ শেষ করেই ভাইকে দেখতে এসেছে। এখন কি অবস্থা? যদি মাথা ব্যথা ঠিক না হয় তাহলে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু এখানে এসে তো ভীষণ রকমের অবাক হয়ে গেছে। আরশাদ গলার স্বর বাড়িয়ে ডেকে ওঠে, এরশাদ। এরশাদ স্বাভাবিক হয়, নোরার দিকে তাকিয়েই ভাইয়ের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমার মাথা ব্যথা এখন ঠিক হয়েছে? হ্যাঁ। তুই এখানে এসেছিস কেন? কল করেছিলাম অনেকবার, রিসিভ করনি, তাই দেখতে আসলাম। ভয় পেয়ে গিয়েছিলাম যদি সিরিয়াস কিছু হয়। ফোন গাড়িতেই রয়ে গেছে, এখন ঠিক আছি আমি। এরশাদ নোরার দিকে আঙ্গুল তুলে বলে, ও কে ভাইয়া? আরশাদ নোরার দিকে তাকিয়ে আবারও ভাইয়ের মুখের দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে, ও নোরা, তোর ভাবি।
এরশাদ যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা হয়েছে ওর। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময় নিয়ে বলল, তুমি বিয়ে করেছো? হ্যাঁ, নোরা ও আমার ছোট ভাই এরশাদ চৌধুরী। নোরা এরশাদের মুখের দিকে তাকায় একবার। দুই ভাইয়ের চেহারায় মিল আছে কিছুটা। আরশাদের পরিবারের মানুষ আছে তাহলে? নোরা নিচের দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরশাদ বিছানায় শুয়ে থাকা আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ভাইয়া ও। বাকি কথা বলার আগেই আরশাদ ওকে থামিয়ে দেয়। আব্রাহামকে কোলে তুলে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, এরশাদ, নিচে আয়। এরশাদ নোরার দিকে আরো একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। নোরার বয়স তো অনেক কম, সেটা এরশাদ বুঝতে পারছে। ওর ভাই বিয়ে করেছে বিশ্বাসই হচ্ছে না ওর। তাও আবার এত ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছে। বাচ্চাটাকে কার? আর এত ছোট্ট একটা মেয়ের বাচ্চা হয়েছে। এই মেয়েই তো একটা বাচ্চা। এই বাচ্চা আর এই মেয়েকে কোথায় পেয়েছে ওর ভাই? আর বিয়ে করলো কবে? ওদের কাউকে তো একটাবারও বলল না। ড্রয়িং রুমে এসে সোফায় বসে আরশাদ। ওর পাশে বসে এরশাদ। কবে বিয়ে করেছো ভাইয়া? 1 সপ্তাহ হয়েছে। বিয়ে করেছো, অথচ আমাদের কাউকে একবারও বললে না তো। 1 সপ্তাহ হয়ে গেছে আর আজকে জানতে পারলাম। আরশাদ চুপ করে থাকে। এরশাদ পুনরায় বলে, এই বাচ্চার বাবাকে? আমি আমি বলতে চাচ্ছি ওর আসল বাবাকে। জানি না। কোথায় পেয়েছো ওদের? আব্রাহামকে ডাস্টবিনে পেয়েছিলাম। এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এরশাদ। ডাস্টবিনে পেয়েছে মানে কি? তাহলে নোরাকে কোথায় পেয়েছে? অবাক হয়ে বলে, ভাবিকে কোথায় পেয়েছো? নোরাকে কিনে এনেছি। মানে? নোরাকে সারা জীবনের জন্য কিনে এনেছি। এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছে ততদিন আমার সাথেই থাকবে। কত টাকা দিয়ে কিনে এনেছো? 1 মিলিয়ন। কোথা থেকে এনেছো? এত কিছু জেনে কি করবি? তার মানে এই বাচ্চা মানে আব্রাহাম তোমার বা ভাবির কারোর নিজের সন্তান না? আরশাদ রাগী চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকায়। ছেলের তুলতুলে গালে আঙ্গুল ছুঁয়ে চাপা রাগী স্বরে বলে, কে বলেছে তোকে আব্রাহাম আমার আর নোরার আপন সন্তান? এই কথাগুলো মস্তিষ্কের ভেতরে গেঁথে নে। দ্বিতীয়বার যেন এমন কথা আর না শুনি। রেগে যাচ্ছ কেন? আমি এভাবে কিছু বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিস? বাদ দাও এসব কথা। বাড়িতে যাবে না? ভাবিকে আর আব্রাহামকে নিয়ে বাড়িতে ফিরে চলো। কোথাও যাব না। কেন? আমার ইচ্ছে। তুই যা এখান থেকে, বাড়িতে যা। এরশাদ তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আব্রাহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। এরশাদ সোফা ছেড়ে ভাইয়ের পাশে এসে বসে। ওকে আমার কোলে দাও একটু। আরশাদ চোখ তুলে তাকাতেই মুখ কাচুমাচু করে বলে, একটু কোলে নিতে ইচ্ছে করছে। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয়। এরশাদ কোলে নিয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে। ভীষণ মায়াবী চোখ জোড়া। হাতের মুখে পুরে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঘন্টাখানিক পর এরশাদ চলে যায় বাড়ি থেকে। আরশাদ ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। নোরা বিছানায় বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গভীরভাবে হয়তো কিছু ভাবছে, তাই আরশাদের আগমন টের পাচ্ছে না। আরশাদ কিছু সময় তাকিয়ে থাকে নোরার দিকে। এই মেয়ে। গম্ভীর স্বর শুনে চমকে ওঠে নোরা। দ্রুত বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় আরশাদের পাশে। কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না। মিথ্যে বলছো কেন? সত্যি কিছু ভাবছিলাম না, এমনি বাইরের দিকে তাকিয়েছিলাম। আব্রাহামকে নাও, কাপড় ভিজিয়ে ফেলেছে, চেঞ্জ করে দাও। নোরা আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। আরশাদ টাওয়ালটা হাতে বাথরুমে প্রবেশ করে। তেল দিয়ে চুল চিটচিটে করে দিয়েছে। আব্রাহামকে নিয়ে বিছানায় বসে আবার। ভেজা কাপড় চেঞ্জ করিয়ে শুকনো কাপড় দিয়ে ঢেকে দেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হয়েছে। আরশাদ ছেলের ওপরে ঝুঁকে পড়ে কথা বলছে। বিছানার অন্য পাশে নোরা বসে আছে চুপচাপ। বিয়ের এত দিনে আজকে প্রথম
আরশাদকে এত কথা বলতে দেখেছে। ও তো ভেবেছিল আরশাদ বেশি কথা বলে না, সব সময় গম্ভীর আর চুপচাপ হয়ে থাকে, শুধু প্রয়োজনে কথা বলে। আরশাদ মুখ তুলে ওর দিকে তাকাতেই নোরা দৃষ্টি সরিয়ে নেয়। দরজায় নক হয়। নোরা আর আরশাদ দুজনেই দরজার দিকে তাকায়। আরশাদ গম্ভীর স্বরে বলে, কে? পরপর কয়েকজনের প্রবেশ ঘটে রুমের ভেতর। সকলের দিকে চোখ সরিয়ে নিয়ে আরশাদের দিকে তাকায় নোরা। আরশাদ নিজেও ওর দিকে তাকিয়ে আবারও নিজের পরিবারের দিকে তাকায়। আরশাদের বাবা মা ভাই বোন কাকা কাকি আর কাকাতো ভাই এসেছে। আরশাদ স্থির হয়ে বসে থাকে আগের মতোই। নোরা জড়সড় হয়ে যায়। এরা কারা? আরশাদের বাড়ির লোক নাকি? আরশাদের ভাইও তো আছে। আরশাদের বাবা এগিয়ে এসে দাঁড়ান আরশাদের সামনে, গম্ভীর স্বরে বলেন, এই বাচ্চাটা কার? আমাদের। তোমার আর কার? আমার আর আমার ওয়াইফের। তোমার ওয়াইফকে? আরশাদ নোরার দিকে তাকায়। ওই যে বসে আছে মিসেস আরশাদ চৌধুরী। কে ওই মেয়ে? আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কে ওই মেয়ে? বংশ পরিচয় কি? আরশাদ রেগে তাকায় ছোট ভাইয়ের দিকে। এরশাদ দুই দিকে মাথা নাড়ায়। আরশাদের বাবা রেগে গিয়ে গলার স্বর বাড়িয়ে বলেন, তোমার জন্য মেয়ের অভাব ছিল? দুনিয়ায় মেয়ের অভাব হয়েছে যে আজে বাজে মেয়েকে কিনে এনে বিয়ে করতে হবে? আরশাদ নিজেও রেগে চিৎকার করে ওঠে, দ্যাটস এনাফ নাও, শাট আপ আব্বু। আরশাদের হঠাৎ চিৎকারে ভয় পেয়ে কেঁদে ওঠে আব্রাহাম। নোরা সহ রুমের সবাই কেঁপে উঠেছে ভয় পেয়ে। আরশাদ নোরার দিকে তাকিয়ে ধমকে সুরে বলে, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ওকে কোলে নিয়ে শান্ত করো। নোরা দ্রুত এগিয়ে এসে আব্রাহামকে কোলে নিয়ে আরশাদের পাশেই বসে থাকে। আরশাদের বাবা আবারও মুখ খুলতে নিলে এরশাদ থামিয়ে দিয়ে বলে, আব্বু এমন করছো কেন? কি বলে এসেছিলে আর এখন কি করছো? চলো এখান থেকে। ছাড়ো আমার হাত। ও কি পেয়েছে কি? নাম পরিচয়হীন একটা বাচ্চা এনে বলছে ওর বাচ্চা। কোথা থেকে কোন মেয়েকে কিনে এনে বিয়ে করে নিয়েছে? আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়, খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অনেক উপকার করেছো তোমরা আমার। উচ্চ নাম ডাকওয়ালা বংশ থেকে মেয়ে তো এনে বউ করে দিয়েছিলে। সে কি করেছে ভুলে গেছো? ভালো বংশের মেয়ে লাগবে না আমার। আমাকে আমার মতো করে থাকতে দাও, বাঁচতে দাও। নোরা আজে বাজে মেয়ে না। ওর চরিত্র নিয়ে একটাও বাজে কথা বলবে না। ওকে আমি এই কারণে কিনে এনেছি যেন এই জন্মে আমাকে ছাড়তে না পারে। ও পচে গলে মরলেও আমার কাছেই মরবে। আর যদি আব্রাহামের কথা বলো, তাহলে কান খুলে শুনে রাখো, আব্রাহাম এখন আমার ছেলে। ওর সবচেয়ে বড় পরিচয় ও আরশাদ চৌধুরীর ছেলে। আমাদের বিরক্ত না করলেই আমরা খুশি হব। তোমরা এখন আসতে পারো। তোমার বাড়ি বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যা ভাবো। আমার মাথা খারাপ করবে না। এমনিতেও মানসিক অবস্থা ঠিক নেই। উল্টোপাল্টা কি করে ফেলবো রাগের মাথায় আমি নিজেও জানি না। সবাই যাও এখান থেকে। আমি তোমাদের কারোর কোনো সমস্যার করার জন্য বা বিরক্ত করার জন্য যাইনি। তোমাকে বড় করেছে কে? এত দূর এনেছে কে? বড় করার জন্য আর এত দূর আনার জন্য দাম চাইছো? যদি দাম চেয়ে থাকো তাহলে একেবারে শেষ করে দাও আমাকে, নয়তো একটু শান্তিতে বাঁচতে দাও। দম নিয়ে আবারও বলে, তুমি কি বলতে চাইছো? তোমার টাকায় খেয়ে পরে বড় হয়েছি, লেখাপড়া করেছি, আর এই বাড়ি গাড়ি করেছি। এই বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম তোমাদের। কিচ্ছু লাগবে না আমার, শুধু লাগবে একটু মানসিক শান্তি, যার সন্ধান আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না। এই নোরা, নামো বিছানা থেকে। থাকবো না এই বাড়িতে। ব্যাগের মধ্যে শুধু আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। নোরা বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর শরীর থরথর করে কাঁপছে। আব্রাহাম এখনো কান্না করছে ভয়ে। আরশাদ ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে বলে, 2 মিনিটের মধ্যে ব্যাগ গোছাও। বিলাসবহুল জীবন দিতে না পারলেও মোটামুটি ভালো রাখতে পারবো তোমাদের। এতটুকু অ্যাবিলিটি আছে আমার। আরশাদের মা বললেন, কি বলছো আরশাদ? কোথায় যাবে তুমি? এই বিষাক্ত শহর, মানুষ আর পরিবেশ ছেড়ে?
অনেক দূরে। এই শহরের মানুষ আর বাতাস বিষাক্ত হয়ে গেছে। আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার ভালো থাকা সহ্য হচ্ছে না। এরশাদ বাবার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, ভাইয়া যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমিও চলে যাব, যেই দিকে যেতে ইচ্ছে করে। আমি খুশি হয়ে তোমাদের জানালাম যে ভাইয়া অতীত ভুলে মুভ অন করেছে, বিয়ে করেছে, সংসার করেছে, বউ আছে, বাচ্চা আছে। আর তুমি এসে এখানে আগুন ধরাচ্ছ। শাইলা তো তোমার পছন্দ করা মেয়েই ছিল। কি করেছে সেই মেয়ে? তুমি কি আরেক শাইলাকে বিয়ে করতে বলছো ভাইয়াকে? সব মেয়েই এক হয় না। শাইলা অমন ছিল বলে কি অন্য মেয়েও অমন হবে? অন্য মেয়েকেই তো বিয়ে করেছে। ভাবি কি দেখতে কুৎসিত? ভাইয়ার পছন্দ হয়েছে, সেজন্যই বিয়ে করেছে। সংসার ভাইয়া করবে, তাই পছন্দটা তারই হওয়া উচিত নয় কি? যদি ভাইয়ার সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কেন হচ্ছে? নাম পরিচয়হীন সন্তান কি কারোর ঘরে বড় হয় না? কত শত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না। তারা তো এতিমখানা এবং হসপিটাল থেকেই বাচ্চা দত্তক নেয়। কত শত শিশুর নাম পরিচয়ও তো থাকে না। তোমার মামা তো ভাই তো বাপের পরিচয়হীন মেয়ে। আর তো কে এনেছে, নিজের পরিচয় বড় করেছে, বিয়ে দিয়েছে। নোরা কোনো রকমে শুধু ব্যাগের ভেতরে আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় অল্প কিছু গুছিয়ে নিয়েছে। আরশাদ নিজের ফোনটা ট্রাউজারের পকেটে ভরে নেয়। এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে বলে, আমার আগে আগে হাঁটবে। যাও, রুম থেকে বের হও। নোরা মাথা নিচু করে দরজার দিকে আগায়। পেছনে পেছনে আগায় আরশাদ। এরশাদ বড় ভাইয়ের হাতটা টেনে ধরে। আরশাদ ভয়ঙ্কর রকম রেগে তাকায় ওর দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, রাত হয়ে গেছে ভাইয়া। তুমি এই রাতের বেলা আব্রাহামকে আর ভাবিকে নিয়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি। তুমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে? ছাড় আমার হাত। আমি খুব ভালো করেই জানি আমার বউ বাচ্চাকে কিভাবে ভালো রাখতে হবে। আমাদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা থাক তোদের নাম ডাক বংশ পরিচয় নিয়ে। আজকে থেকে সবাই ভাববি এই আরশাদ চৌধুরী মরে গেছে। মরে তো সেই দিনই গেছি, শুধু দেহ থেকে আত্মাটা বের হওয়া বাকি। আমার মরার খবর শুনলেও তোরাও কেউ যাবি না আমাকে দেখতে। এরশাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে নোরাকে বলে, না হেঁটে দাঁড়িয়ে পড়েছো কেন? চলো এখান থেকে। কোনো টেনশন করতে হবে না, আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি কোনো ঝড় তোমাদের দুজনকে ছুঁতেও পারবে না। আরশাদ রুম থেকে বেরিয়ে আসে নোরা আর আব্রাহামকে নিয়ে। এরশাদ আর ওর কাকাতো ভাই দৌড়ে এগিয়ে আসে আরশাদকে আবারও থামায়। টেনে ধরে বলে, এটা তোমার বাড়ি। তুমি নিজের বাড়ি ছেড়ে কেন যাচ্ছ? এই বাড়ি গাড়ি করার পেছনে তো তোমাদেরই অবদান ছিল। আর এইসব নিয়ে থাক তোরা। ছাড় আমাকে। আরশাদের মা আরশাদের মা এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়িয়ে ছেলের হাতটা মুঠো করে ধরে বলেন, তোমার আব্বুর পক্ষ থেকে আমি মাপ চাইছি আরশাদ। উনি ভুল করে ফেলেছে, মাফ করে দাও। তোমার বাড়ি ছেড়ে তুমি কেন যাবে? যাওয়ার হলে আমরা যাব। তোমার জন্য আমরা যেমন করেছি তেমন তুমিও আমাদের জন্য অনেক করেছো। তোমার আব্বু যা খুশি বলুক, ওনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি নিজের বাড়ি ছেড়ে যেও না বাবা। ছাড়ো তোমরা আমাকে। যেখানে আমার বউ বাচ্চাকে অপমান করা হয়, ছোট করা হয়, তাদের নাম বংশ পরিচয় নিয়ে কথা ওঠে, সেখানে থাকবো না আমি। পেছন থেকে আরশাদের বাবা বলেন, টাকা দিয়ে কিনে আনলেই সেই মেয়ে সারা জীবন তোমার কাছে থাকবে নাকি? আরেকজন বাকি কথা শেষ করার আগেই আরশাদ সামনের দিকে দৃষ্টি রেখে গর্জন করে বলে, জাস্ট শ্যাট আপ। আর একটাও বাজে কথা বলবে না। নোরার দুনিয়া জুড়ে থাকবো শুধু আমি আর আমাদের ছেলে। ওকে আমি না কারোর সামনে যেতে দেব, না ওর হাতে মোবাইল ফোন দেব, আর না কোনো দিন কোনো ছেলে ওর সামনে আসতে পারবে। প্রয়োজনে ওকে আমি একটা রুমে সারা জীবন পাখির মতো বন্দি করে রাখবো। আর পরেও ওর মনের মধ্যে শুধু আমি থাকবো। একটু চুপ করে ভাইয়ার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, হাত ছাড় আমার। তুই আসবি না আমার সামনে। সর এখান থেকে। আরশাদের মা বলেন, আরশাদ তুমি তোমার বাড়িতেই থাকো, আমরাই চলে যাচ্ছি।
দেবরের দিকে তাকিয়ে বললেন, ছোট ভাই, আপনার ভাইকে নিয়ে চলুন এখান থেকে। এসেছিলাম ছেলে আর ছেলের বউকে, বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে, আর ইনি এসে এখানে আগুন ধরিয়ে দিল। আরশাদের কাকা আরশাদের বাবাকে টেনে ধরে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এগিয়ে যায় সিঁড়ির দিকে। আরশাদ পেছন থেকে বলে, আর কোনো দিন কাউকে যেন না দেখি এই বাড়িতে। আগামীকাল থেকে তোমাদের অফিসে আমি আর যাব না। আরশাদের বাবা কিছু বলতে চাইলেন, তার আগেই ওনার ছোট ভাই ওনার মুখটা চেপে ধরে বললেন, ছেলেটার মাথায় আর আগুন ধরিও না, ওর মানসিক অবস্থা ঠিক নেই। আমরা সবাই জানি ও যে অতীত থেকে বেরিয়ে এসেছে, এটাই তো অনেক। আমি তো ভেবেছিলাম ও আর এই জীবনে বিয়েই করবে না। ও যখন বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকতে চাইছে, তখন ওকে ভালো থাকতে দাও না। মানুষের সামনে এই বউ বাচ্চার পরিচয় দেবে কিভাবে, সেটা ও ভাববে। চুপ করে এখন চলো এখান থেকে। আমি এই বউ বাচ্চাকে কোনোদিনও মেনে নিব না। না নিলে চলো এখন। আরশাদ সিঁড়ির কাছে এগিয়ে এসে গলা ছেড়ে মেড আর সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলে, আর কোনো দিন আমার অনুমতি ব্যতীত যেন কেউ এই বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। যদি করে সেই দিন সবাইকে বের করে দেব বাড়ি থেকে। কথা কথাগুলো বলে ধোপাধাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে আসে, আবার ব্যাগটা হাতে নিয়ে বলে, ভেতরে আসো। আরশাদের পেছনে পেছনে ভেতরে প্রবেশ করে নোরা। আব্রাহাম এখনো কেঁদেই চলেছে। বাবার চিৎকারে অনেক ভয় পেয়েছে বাচ্চা ছেলেটা। আরশাদ আব্রাহামকে নোরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওকে খাওয়াও। নোরা কোলে তুলে নিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে ছেলেকে নিয়ে। খেতে দিলেই প্রথমে খেতে চায় না আব্রাহাম। আরো কতক্ষণ কান্নাকাটির পর খাওয়া শুরু করতেই কান্না বন্ধ হয়ে যায়। এখনো কেঁপে কেঁপে উঠছে বাচ্চা ছেলেটার ছোট্ট দেহখানা। নোরা এক হাতে আগলে ধরে নিজের বুকের সাথে। ওর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। আরশাদের বাবার কথা শুনে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। যত যাই হয়ে যাক না কেন, আজে বাজে মেয়ে তো ও নয়। ও নিজে থেকে কোনো পাপ কাজ করেনি। কোনো অন্যায় করেছে কি? পাপ আর অন্যায় তো হয়েছে ওর সাথে। ও তো দোষী নয়, ও তো ভুক্তভোগী। আব্রাহাম আরশাদের ছেলে, নিজের ছেলে না। ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। অতীত আরশাদের সাথে কি হয়েছিল, ওর বউয়ের কি হয়েছে, কি করেছে ওর বউ ওর সাথে, পুরোটা জানতে ইচ্ছে করছে নোরার। আরশাদ ওর জন্য আর আব্রাহামের জন্য নিজের বাবার সাথে এভাবে কথা বলল। আরশাদের বলা প্রত্যেকটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। চোখের পানি আরো বেশি করে পড়তে থাকে। কান্নার শব্দ না হলেও নোরার শরীর কেঁপে কেঁপে উঠছে। বোঝাই যাচ্ছে চাপা কান্না কাঁদছে। আরশাদ এখনো আগের মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বিছানায় শুয়ে থাকা দুজনের দিকে। পেছন থেকে নোরাকে দেখেই বুঝতে পারছে নোরা কাঁদছে। কেন আসলো সবাই? ভালোই তো ছিল। আরশাদ তো চিনতো নিজের বাবাকে, আর এই কারণেই কাউকে কিছু বলেনি এতদিনেও। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেই সব নিয়ে আর মাথা ব্যথা নেই আরশাদের। এখন না জানলেও পরে ঠিকই জানতো, আর একই কাহিনী করতো। সত্য কোনোদিনও চাপা থাকে না, কোনো না কোনো ভাবে বেরিয়ে আসেই। বিছানায় উঠে নোরার পাশে লম্বা হয়ে শুয়ে পড়ে। কাত হয়ে নোরার গায়ের ওপরে হাত রাখে। নোরা দ্রুত নিজের হাত চোখের পানি মুছে নেয়, কিন্তু লাভ হয় না। অবাধ্য চোখের পানি সমানে বেরিয়ে আসছে। এই মেয়ে। নোরা সাড়া দিতে চাইলেও পারছে না। সাড়া দেওয়ার আগেই কান্না বেরিয়ে আসবে। এই মেয়ে, কি হয়েছে কি তোমার? কথা বলছো না কেন? নোরা গুমড়ে কেঁদে ওঠে এবার। আব্রাহাম খাওয়া বন্ধ করে একবার মায়ের মুখের দিকে তাকায়, তারপর আবারও খাওয়া শুরু করে। আরশাদ ভালোভাবে জড়িয়ে ধরে নোরাকে। ওর বুকের সাথে মিশে আছে নোরার পিঠ। মাথা মাথা ঠেকে আছে থুতনির সাথে। কাঁদছো কেন? নোরা কান্না জড়ানো গলায় বলে, কিছু হয়নি। কিছু হয়নি, তাহলে কাঁদছো কেন? নোরা কথা বলে না। আরশাদ চোখ বন্ধ করে ধীর স্বরে বলে, আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাব? কার কাছে যাব? অন্য পুরুষের হাত ধরে?
আরশাদের গলার স্বর আর কোনো কথা শুনে নোরার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। এমন কথা বলছে কেন আরশাদ? অন্য পুরুষের হাত ধরে কেন চলে যাবে? কথা বলছো না কেন? অন্য পুরুষের সাথে কেন যাব? আমাকে ভালো না লাগলে? নোরা ঘাড় উল্টে আরশাদের মুখের দিকে দেখার চেষ্টা করে। আরশাদ আবারও বলে, অন্য পুরুষের দিকে তাকালেও তোমার চোখ উপড়ে নেব আমি। তুমি শুধু আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে, এই আরশাদ চৌধুরীকে। তোমার মনের অলিতে গলিতে শুধুমাত্র আমার বিচরণ থাকবে। নোরা ঘাড় সোজা করে নেয়। আরশাদ নোরার গালে হাত রেখে নিজের মুখের দিকে তাকিয়ে ফিরিয়ে বলে, বলো, ভালোবাসবে না আমাকে? বাসবো। আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষকে ভালোবাসবে? নোরা কান্না গিলে বলে, এসব কি বলছেন আপনি? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অন্য কাউকে কেন ভালোবাসবো? আপনি আমার স্বামী। ভালোবাসলে তো আপনাকেই ভালোবাসবো। অনেকের কথা মনে পড়ে না তোমার? নোরা স্তব্ধ। উত্তর দাও। মনে পড়ে না? কেন পড়ে না? ভালোবাসিনি ওকে। আর ও তো তোমার স্বামী ছিল। ভালোবাসিনি ওনাকে। ভালোবাসার মতো কোনো কিছুই উনি করেননি আমার জন্য। সব সময় শুধু আমাকে কষ্টই দিয়েছে, মারধর করেছে। আমাকে বিয়ে করার পরেও অন্য মেয়ের কাছে গেছে। সব সময় আমার সাথে অন্যায় করেছে। আরশাদ আর কোনো কিছুই বলে না। নোরাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে। নোরার দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আরশাদ নোরাকে বিয়ে করে আনার পর থেকে আজ পর্যন্ত ওর সাথে করা ব্যবহারের কথাগুলো স্মরণ করে। ও নিজেও তো নোরার সাথে সেই রকম ভালো ব্যবহার করেনি, ভালোভাবে কথাও বলেনি। যতবার কথা বলেছে, হয় রাগী গম্ভীর স্বরে, নয়তো ধমক দিয়ে। ওর আর অনেকের মধ্যে পার্থক্য কোথায়? ও নিজেও তো অনেকের মতো খারাপ আচরণই করেছে বিয়ের রাত থেকে। অনেকের মতোই তো ম্যারিটাল আহ কি অন্যায়টাই না করে আসছিল এই ছোট্ট মেয়েটার সাথে। শায়লার উপরে জমে থাকা রাগের কারণে নিরীহ নোরাকে শাস্তি দিয়েছে। এই শাস্তি তো নোরার পাওয়ার কথা নয়। মেয়েটা তো ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছিল, শিকার হয়েছিল এক পুরুষরূপী জানোয়ারের। ও নিজে এনেও তো সেই কষ্টটাই দিচ্ছে। ছোট মেয়েটা এত কিছু সহ্য করেছে কিভাবে? ওকে দেখলেই কেমন যেন ভয়ে জড়সড় হয়ে যায়। তখন নোরাকে দেখে ওর আনন্দই হতো, কিন্তু এখন কষ্ট হচ্ছে। ওকে কতটা ভয় পেয়ে মেয়েটা ভয়ে অমন জড়সড় হয়ে যেত। ও যেন নোরার জন্য একটা আতঙ্ক। মেয়েটা ভয়ে ওর দিকে তাকায়ও না ঠিক মতো। নোরার সাথে করা অন্যায়গুলো আরশাদের ভেতরে অপরাধ বোধ জাগিয়ে তুলেছে। বড় অন্যায় করেছে মেয়েটার সাথে। কিছুটা সময় নীরবতায় পেরিয়ে যায়। আব্রাহাম ঘুমিয়েছে। হ্যাঁ, ওকে ছেড়ে এদিকে ফেরো। নোরা আব্রাহামকে ছেড়ে নিজের কাছে নিয়ে আসে। একটু দূরে সই, ঘুরে সই আরশাদের দিকে। আরশাদ নোরাকে বুকে চেপে ধরে, চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দিয়ে নরম স্বরে বলে, সরি নোরা। আরশাদের কথাগুলো আর গলার স্বর শুনে অবাক হয় নোরা। বুক থেকে মুখ তুলে আরশাদের মুখের দিকে তাকায়। কান্না করার কারণে নোরার চোখ মুখ কিছুটা ফুলে উঠেছে। আরশাদ নোরার চোখে চোখ রেখে নরম স্বরে আবারও বলে, আমি তোমার সাথে এই কয়েকদিন অনেকটা অন্যায় করেছি নোরা। অমানুষের সাথে থেকে আমিও অমানুষ হয়ে গিয়েছিলাম। একজনের রাগ আরেকজনের উপরে ঝেড়েছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মাফ করবে না আমাকে? ভালোবাসবে না আমাকে? নাকি অনেকের মতো আমিও তোমার মনে জায়গা পাবো না? নোরার দুই চোখ ভরে ওঠে আবার। আরশাদ ওর গালে হাত রেখে ব্যাকুল স্বরে পাগলের মতো বলে, প্লিজ ভালোবাসো আমাকে। বলো, ভালোবাসবে? বলো, বেইমানি করবে না আমার সাথে? কোনোদিন ঠকাবে না আমাকে? কি হলো বলো? নোরা ফুপিয়ে ওঠে আরশাদের পাগলামো কথা শুনে। আরশাদ নোরাকে আবার বুকে চেপে ধরে চুলে হাত বুলিয়ে বলে, দেখো, আর কষ্ট দেব না আমি তোমাকে। একটুও কষ্ট দেব না, প্রমিস। শুধু সারা জীবন আমাকেই ভালোবাসবে। তোমার হৃদয়ের গভীরে তো এখনো কোনো পুরুষের জায়গা হয়নি। সেখানে তুমি আমাকে জায়গা দাও সারা জীবনের জন্য। নোরা আরশাদের টি শার্টটা খামছে ধরে শক্ত হাতে, ভয় লাগলেও কাঁদতে কাঁদতে বলে, আপনি আর আমাকে ধমক দেবেন না তো? দেব না। রাগারাগি করবেন না তো আমার সাথে? করব না। রাতে কষ্ট দেবেন না তো আমাকে?
আরশাদ চোখ বন্ধ করে একটু দম নিয়ে তারপর বলে, দেব না। এতদিন যা যা করেছি এমন কিছু আর করব না। তুমি শুধু আমার কথা শুনবে, চলবে, আমাকে আর আমাদের ছেলেকে ভালোবাসবে, সব করব। আমাকে কোনোদিন ঠকাবে না, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, প্রতারণা করবে না আমার সাথে, মিথ্যা বলবে না আমাকে, কিচ্ছু করব না। কাঁদছো কেন? আব্বুর কথায় অনেক কষ্ট পেয়েছো? তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর কেউ আসবে না এই বাড়িতে। আপনি ওনাদের সাথে এমন করলেন কেন? আব্বু কি বলেছে শোনোনি? নোরা চুপ করে থাকে। খাবার খাবে, ওঠো। আরশাদ নোরাকে ছেড়ে দেয়। নোরা উঠে বসে, আরশাদ নিজেও উঠে বসে। হাত মুখ ধুয়ে দুজনেই ফ্রেশ হয়। মেড খাবার দিয়ে গেছে। আরশাদ এখন নোরাকে আর খাবার বাড়তে বলে না, নিজেই খাবার বেড়ে নেয় একটা প্লেটে। চেয়ার টেনে নিজের পাশে এনে নোরার দিকে তাকিয়ে বলে, এখানে বসো। নোরা বসে আরশাদের পাশে। আরশাদ ভাত মেখে নোরার মুখের সামনে তুলে ধরে বলে, হা করো। বিনা বাক্যে হা করে নোরা। আরশাদ নোরার মুখে ভাত পুরে দিয়ে নিজের মুখে নেয়, নিজের হাতে নোরাকে খাইয়ে দিতে থাকে, নিজেও খেতে থাকে। নোরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আরশাদ মুখে ভাত পুরে চোখের পানি মুছিয়ে দেয় নিজের হাতে। গালে হাত রেখে নরম স্বরে বলে, কি হয়েছে? কষ্ট দেব না তো আর? নোরা আরশাদের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে ওঠে। বুদ্ধি হওয়ার পর আজ পর্যন্ত কেউ ওকে এভাবে যত্ন করে খাইয়ে দেয়নি। যেই আরশাদ সন্ধ্যার পরেও ওর সাথে রেগে রেগে ধমক দিয়ে কথা বলল, সেই আরশাদ হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে। নোরার বিশ্বাস হচ্ছে না আরশাদ ওকে খাইয়ে দিচ্ছে এত যত্ন করে, এত সুন্দর করে, ভালোভাবে। আরশাদ ওর সাথে কথা বলবে সেটাও দুঃস্বপ্নেও ভাবেনি। আরশাদ কি সত্যি পরিবর্তন হয়ে গেছে, নাকি নোরা স্বপ্ন দেখছে? ঘুমিয়ে আছে কি এখন? ঘুম ভাঙলে কি সব আগের মতো হয়ে যাবে? আরশাদ আগের মতো ওর সাথে রাগারাগি ধমকাধমকি করবে, ওকে কষ্ট দেবে? নোরা কাঁদছো কেন? নোরা কেঁদে কেঁদে বলে, আপনি সত্যি সত্যি আমাকে আর কষ্ট দেবেন না? না, একদমই কষ্ট দেব না আর তোমাকে। এখন আর কান্না বন্ধ করো, হা করো। নোরা চোখের পানি মুছে কান্না বন্ধ করার চেষ্টা করে, বড় বড় শ্বাস নেয়। আরশাদ ভাতের লোকমা তুলে ধরতেই হা করে আবার। চোখ দুটো পানিতে ভরে ওঠে, টুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে মুহূর্তেই। আরশাদ তাকিয়ে থাকে নোরার মুখের দিকে। খাওয়া দাওয়া শেষ হলে দরজা লাগিয়ে দেয় আরশাদ। নোরা বিছানা থেকে উঠে শুয়ে পড়ে। আরশাদ মেইন লাইটটা অফ করে ডিম লাইটটা অন করে শুয়ে পড়ে নোরার পাশে। যত্ন সহকারে নোরাকে আগলে নেয় নিজের প্রশস্ত বুকে। আরশাদের বুকে ডর ভয়হীন নিরাপদ আশ্রয় পেয়ে নোরা লুকিয়ে পড়তে চায় প্রশস্ত বুকের গভীরে। রাত পেরিয়ে নতুন ভোরের আগমন ঘটে। নোরা আরশাদের বুকে মিশে ঘুমিয়ে আছে। একটু আগে এই বুকে এসে ঘুমিয়েছে আবার। আব্রাহাম রাত ৩টার সময় ঘুম থেকে জেগে উঠেছিল। ফজরের পরপরই ঘুমিয়েছে আবার। আজকে রাতে আব্রাহামকে কোলে নিয়ে বসে থাকতে হয়নি নোরার। আরশাদ নিজেই ছেলেকে কোলে নিয়ে বসেছিল। নোরাকে বলেছিল ঘুমিয়ে পড়তে। যেহেতু আব্রাম পেট ভরে খেয়েছে, তাই আর কাঁদতো না। কিন্তু নোরা ঘুমায়নি। দুজনকে বসিয়ে রেখেও কিভাবে ঘুমাবে? আব্রাহাম আর নোরা ঘুমিয়ে গেলেও আরশাদ ঘুমায়নি, ওর ঘুম আসছে না। ওর এখনো অপরাধ বোধ হচ্ছে। নোরার চুলের ভাঁজে চুমু খায়, গাল ঠেকিয়ে রেখে বিড়বিড় করে বলে, তুমি শুধু আমার হয়ে থেকো, আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়বো। মাঝে 2 দিন পেরিয়ে গেছে, আরশাদ বাড়ি থেকে বের হয় না, কোথাও যায়ও না, অফিসেও যায় না। সত্যি সত্যি সব সময় স্ত্রী সন্তানের সাথে থাকে। আব্রাহামকে নিয়ে এখন আর নোরাকে বেশি কষ্ট করতে হয় না। আরশাদ যেহেতু বাড়িতেই থাকে, ও নিজেও দেখাশোনা করে আব্রাহামের। আরশাদের প্রতি অনেকটা ভয় কেটে গেছে নোরার। এখন আর আরশাদকে আগের মতো ভয় লাগে না ওর। আরশাদ নিজে থেকেই ওর অতীত নোরাকে বলেছে, আব্রাহামকে কিভাবে পেয়েছে সেটাও বলেছে। আরশাদের অতীত শুনে নোরা স্তব্ধ হয়ে গিয়েছিল। ওর সাথে আরশাদের অমন ব্যবহার করার কারণও বুঝতে পেরেছে। আর আব্রাহামের ঘটনা জানতে পেরে তো মেয়েটা কেঁদেই ফেলেছিল আব্রাহামকে বুকে জড়িয়ে ধরে। নোরা এখন আব্রাহাম আর আরশাদ
দুজনকেই ভীষণ ভালোবাসে। অযত্ন, অবহেলা আর কষ্ট পেয়ে আসা নোরা আরশাদের যত্ন ভালোবাসা পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করে। কোনোদিন ভাবেনি এমন দিন ওর জীবনে আসতে পারে। কেউ ওকে ভালোবেসে আগলে রাখবে, ওকে নিয়ে ভাববে, ওর ভালো মন্দের খেয়াল রাখবে, ও কিভাবে খুশি থাকবে সেটা ভাববে। প্রথম দিকে তো আরশাদকে নোরার কাছে সাইকো পাষাণ মানুষ মনে হয়েছে। কেমন অদ্ভুত ব্যবহার করত, সব সময় রেগে থাকতো, ওকে কষ্ট দিত। কষ্ট পেলে সবাই ভেঙে পড়ে না, অনেকে নষ্টও হয়ে যায়। তবে আরশাদ হয়ে গিয়েছিল সাইকো টাইপের, হৃদয়হীন। আরশাদ আব্রাহামকে করে নিয়ে সোফায় বসে আছে, নোরা ঘুমিয়ে আছে বেডরুমে। বেচারি গত রাতে ঘুমোতে পারেনি দুই বাপ বেটার যন্ত্রণায়। আব্রাহামকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে। আব্রাহাম ঘুম থেকে আবার উঠে গেলেও নোরার ঘুম ভাঙেনি। আরশাদ ছেলেকে তুলে নিয়ে নিচে নেমে এসেছে, যেন নোরার ঘুম না ভাঙে। কলিং বেল বেজে ওঠে। সার্ভেন্ট গিয়ে দরজাটা খুলে দেখে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান ভেতরে এসে আরশাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, স্যার, আপনার মা এসেছেন। কিছুতেই যাচ্ছেন না, গেটের বাহিরে দাঁড়িয়ে আছেন। আর কে এসেছে? আপনার ছোট ভাই। আর কেউ আসেনি? না স্যার। ভেতরে আসতে দিন। দারোয়ান বেরিয়ে যায়। কয়েক মিনিট পরেই এরশাদ আর ওর মা ভেতরে প্রবেশ করে। আরশাদ একবার দুজনের দিকে তাকিয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকে। আরশাদ, কিসের জন্য এসেছো? এভাবে কথা বলছো কেন? কিভাবে আশা করছো? কেন এসেছো সেটা বলো। এখনো রেগে আছো? কি জন্য এসেছো সেটা বলো। বাড়ি ফিরে চলো। আরশাদ ছেলের দিক থেকে চোখ সরিয়ে মা আর ভাইয়ের দিকে তাকায়। ওর তাকানো দেখেই ভয় পেয়ে যায় এরশাদ। বাড়িতেই আছি আমি। ওই বাড়িতে ফিরে চলো। কেন? ওখানে আমরা সবাই আছি। এখানে আমার স্ত্রী সন্তান আছে, ওদের নিয়েই যাবে। আমরাও ছেলের বউ আর নাতিকে কাছে পেতে চাই। তোমাদের কি মনে হয় যেখানে আমার স্ত্রী সন্তান সম্মান পাবে না, আমি ওদের সেখানে নিয়ে যাব? সম্মান পাবে না কেন? অবশ্যই সম্মান পাবে। বাড়ি বয়ে এসে অপমান করে গেছো, আর এখন বলছো বাড়িতে নিয়ে গিয়ে সম্মান দেবে? হাউ স্ট্রেঞ্জ! এভাবে বলছো কেন? আমি আমার স্ত্রীর সন্তানকে নিয়ে ওই বাড়িতে যাচ্ছি না। আরশাদের মা আরশাদের পাশে বসেন, ছেলের হাতটা ধরে বলেন, বাবা প্লিজ ফিরে চলো। তোমার আব্বু আর কিচ্ছু বলবে না, উনি মেনে নিয়েছে তোমার স্ত্রীর সন্তানকে। মেনে নিল কেন? উনি নিজের ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝতে পেরেছে, ভালো কথা, কিন্তু আমরা যাচ্ছি না। নোরা এখনো অনেক ছোট, বাচ্চা একটা মেয়ে। ও একটা বাচ্চা হয়ে আরেক বাচ্চাকে একা একা কিভাবে সামলাবে? আমি আছি তো, আমি ওকে সাহায্য করব। তুমি তো সবসময় বাড়িতে থাকবে না। বাড়িতে না থাকলে থাকবো কোথায়? অফিসে তো আর যাবই না, বাইরেও আর কোনো কাজ নেই। তুমি নিজের বিজনেসের জন্য তো বছরে 2-3 বার স্পেনে যাও, তখন নোরা একা একা কিভাবে সামলাবে? বাড়িতে মেড আছে, তুমি যাবে না? না। নোরা যদি রাজি হয় যেতে, তবুও যাবে না? আমার কথার উপরে নোরা টু শব্দ করারও সাহস করবে না। মেয়েটাকে এভাবে ভয় দেখাও কেন? তোমার কথা শেষ হলে আসতে পারো। আমার কথা বলতে ভালো লাগছে না। আরশাদ, আমি তোমার মা, সেজন্যই এতক্ষণ ধরে কথা বলছি। প্লিজ ফিরে চলো বাবা। তোমাদের কি মনে হয় যেই রুমে ওই নষ্ট মহিলা বছরের পর বছর থেকেছে, সেই রুমে আমি আমার স্ত্রীর সন্তানকে নিয়ে থাকবো? ওই রুমে না থাকলে অন্য রুমে থাকবে। আমি ওই বাড়িতেই ফিরতে চাই না। তুমি অতীত থেকে পালিয়ে বাঁচতে চাইছো। তুমি সবকিছু থেকে পালালেও নিজের থেকে কিভাবে পালাবে ভাইয়া? ওই রুমে ওই বাড়িতে শাইলা থাকলেও তোমার বুকেই ও ঘুমিয়েছে। আগুন চোখে তাকায় ভাইয়ের দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, আমি তো বলতে চাইছি, অতীত থেকে পালিয়ে বাঁচার চেয়ে অতীত ভুলে যাওয়াটাই ভালো। তুমি ফিরে চলো। ভাবি আর আব্রাহামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো, অতীতের সব ভুলে যাবে খুব শীঘ্রই। আমি যাব না ওই বাড়িতে। এক কথা কতবার বলতে হয়? আব্বু তোমাদেরকে যেতে বলেছে। তাহলে সে আসেনি কেন? ইগোর জন্য। ইগো নিয়েই থাকতে বলো গিয়ে। আরশাদ, ফিরে চলো। ওখানে গেলে আব্রাহাম পরিবারের সবাইকে কাছে পাবে। নোরারও বেশি কষ্ট হবে না ওকে একা একা সামলাতে। একটা বাচ্চা বড় করা খুব ইজি না। আমি যাব না বলছি তো। প্রয়োজনে সব কাজ ছেড়ে ছুড়ে আমি বাড়িতেই থাকবো। আরশাদের রাগ দেখে ওর মা চুপ হয়ে যান। আব্রাহাম ড্যাব ড্যাব করে বাবার মুখের দিকে তাকিয়ে হাত খাচ্ছে। ওকে দেখতে ভীষণ আদুরে লাগছে। নাতিটাকে একটু কোলে দাও। আরশাদ ঘাড় কাত করে মায়ের মুখের দিকে তাকায়, মুচকি হেসে বলে, নাতি? রাস্তার নাম পরিচয়হীন একটা বাচ্চাকে বাড়িতে তুললে বাড়ির মান সম্মান কমে যাবে না?
একটা আজে বাজে মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিলে আব্বুর বংশের নাম ছোট হবে না? আরশাদ আরশাদ চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ। আব্রাহামকে মায়ের কোলে দিয়ে বলে, আমি এখন কোথাও যাব না। যদি কোনোদিন যেতে ইচ্ছে করে তাহলে যাব, আর ইচ্ছে না করলে যাব না। তোমার অহংকারী হাজবেন্ডকে বলে দিও, এই আরশাদ কারোর ধার ধারে না, না এই সমাজের, না মান সম্মানের। আমি যেভাবে খুশি থাকবো, ভালো থাকবো, সেটাই করব। অন্য কাউকে খুশি করার জন্য বা ভালো রাখার জন্য নিজের খুশি, আনন্দ, ভালো থাকাকে বিসর্জন দেব না। প্রকৃতিতে রাত নেমে এসেছে, চারপাশে অন্ধকারে নিমজ্জিত। আশেপাশে কোথাও নেই শহরের কোলাহল, ব্যস্ততা। একদম শান্ত নীরব পরিবেশ। এরশাদ আর ওর মা রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। ওনারা হাজার চেষ্টা করেও আরশাদকে যাওয়ার জন্য রাজি করাতে পারেনি। আরশাদ নিজের কথাই অনড়। যাবে না মানে যাবে না। ওর যদি কোনো দিন যেতে ইচ্ছে করে তখন যাবে। আব্রাহাম একটু আগেই ঘুমিয়েছে। নোরা চুপচাপ শুয়ে আছে ছেলের পাশে। আরশাদ নিচে গেছে, এখনো আসেনি। বেশ কিছুক্ষণ পর আরশাদ রুমে প্রবেশ করে। নোরা মাথা তুলে তাকায় ওর দিকে। আরশাদ দরজা লাগিয়ে আসে হাসি মুখে। এই গম্ভীর রাগী মানুষ এখন বেশিরভাগ সময় হাসি ফুটে থাকে। হাসলে লোকটাকে মারাত্মক লাগে। নজর কেড়ে নেয় ওই হাসি। আরশাদ সোজা এসে বিছানায় উঠে নোরার দিকে চার হাত পা দিয়ে ঝুঁকে পড়ে মুখের কাছে। নোরার মুখের ওপরে ফু দিয়ে ভুরু নাচিয়ে বলে, কি দেখো এভাবে তাকিয়ে? নোরা এলোমেলো দৃষ্টি বুলিয়ে বলে, কই? একটা কথা বলো তো। কথা বলতে গেলে তুমি এত তোতলাও কেন? কই? একটু আগেই তো কই বললে। নোরা চুপ করে থাকে। আরশাদ নোরার উপরে ভর দিয়ে ছেড়ে দেয়। ঘাড়ে মুখ গুজে মৃদু স্বরে বলে, তুমি সারা জীবন আমার দিকে তাকিয়ে থাকো, আমি চুপচাপ সোজা হয়ে তোমার সামনে বসে থাকবো। শুধু আমি বাদে অন্য কারোর দিকে না তাকালেই হলো। আমি অন্য কারোর দিকে তাকাতে চাই না। আমি অন্য কোনো নজরেও যেতে চাই না। হাজার অন্ধকার রাত পেরিয়ে তোমার নামে ভোর হোক, আমি সেই প্রত্যেক ভোরে ঘুম থেকে জেগে তোমাকে দেখতে চাই, তোমার মিষ্টি হাসি দেখতে চাই, তোমার হাতের নরম ছোঁয়া পেতে চাই। অনন্তকাল তুমি আমার হয়েই থাকবো। বলো ভালোবাসি। নোরা চুপ করে থাকে। বলছো না কেন? তখন তো বললাম, সারা দিন বলবে। আমাকে যখনই দেখবে তখনই বলবে। আমি সব সময় তোমার মুখ থেকে ভালোবাসি শুনতে চাই। এখন বলো, ভালোবাসি আপনাকে। আরেকবার বলো, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ভালোবাসি আপনাকে। আমিও ভালোবাসি তোমাকে। একটু চুপ করে আরশাদ আবারও বলে, আমি আরো 3-4 বাচ্চার বাবা হতে চাই। বলো, আরেকটা সন্তান কবে দেবে? আব্রাহাম তো এখনো ছোট। তো কি হয়েছে? আমার বাচ্চা ভীষণ ভালো লাগে। আমি ছোট ছোট দুজন বাচ্চাকে একসাথে কিভাবে দেখব? আরেকজন হতে হতে আব্রাহাম তো হামাগুড়ি দেওয়া শিখে যাবে। আমাকে পাগল বানিয়ে ফেলবেন তো তিনজনে মিলে। তখন আমি ভালো হয়ে যাব। কাজ বাজ সব ফেলে তোমার সাথে ছেলে মেয়েকে নিয়ে বড় করব। নোরা বলো না কিছু। গত 2 দিন ধরে আরশাদকে দেখছে আর অবাক হচ্ছে। হুট করেই পুরো আরশাদ চৌধুরী পরিবর্তন হয়ে গেছে। রাগী গম্ভীর আরশাদ চৌধুরী হারিয়ে গেছে, প্রেমিক আরশাদ চৌধুরী হাজির হয়েছে। আরশাদ একটু উঁচু হয়, নোরার ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খেয়ে গালের সাথে গাল ঠেকিয়ে সুর ধরে গান গাইতে শুরু করে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। তুমি একবার বলো, যদি আমি পারি দেব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটা। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই।